বাংলাদেশে কোটা আন্দোলন সংস্কারকে কেন্দ্র করে নিহত হয়েছে প্রায় 211 জন। পড়ালেখা না করে ইউনিভার্সিটিতে না গিয়ে কেন ছাত্ররা মাঠে নেমে আসলো? বর্তমান বাংলাদেশের আলোচিত একটি বিষয় হচ্ছে কোটা আন্দোলন। কোটা আন্দোলনের এই প্রেক্ষাপটটা আমরা 1 জুলাই 2024 সাল থেকে জানলেও আদৌ কিন্তু এটা শুরু হয়েছে 2013 সালে, যা 6 জুন থেকে 18 জুলাই পর্যন্ত স্থায়ী ছিল। তৎপরবর্তীতে আবার সে কোটা আন্দোলন শুরু হয় 2018 সালের, যা 17 ফেব্রুয়ারি থেকে 18 জুলাই পর্যন্ত স্থায়ী হয় এবং 1 জুলাই থেকে 2024 সালে এসে সেটি আবারও কিন্তু যাত্রা শুরু করে। এখনো পর্যন্ত সে আন্দোলনটি কিন্তু বর্তমান পর্যন্ত বলবৎ আছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আবার 2024 সালের 1 জুলাই থেকে কোটা আন্দোলনটি আবার নতুন করে শুরু হয়? এটার মূল প্রেক্ষাপটটা হচ্ছে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সনের 4 অক্টোবরের বাংলাদেশ সরকারের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই বক্তব্যের পরে মূলত প্রেক্ষাপটটা আবার পরিবর্তন হয়, আবার নতুন করে আন্দোলনটা শুরু হয় এবং ছাত্রদের যে মিছিল ছিল, মিছিলের স্লোগানটা হঠাৎ করে পরিবর্তন হয় এবং মিছিলের মধ্যে ছাত্ররা বলে উঠতে শুরু করে, তুমি। এইভাবে যখন ছাত্ররা স্লোগান দিতে শুরু করে তখন কিন্তু সে আন্দোলনের গতিটা কিন্তু অন্যদিকে মুভমেন্ট করে এবং তখন সে আন্দোলনটা আরো জোরালোভাবে সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ে। যদিও বা শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, পরবর্তীতে পুরো বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এমনকি কলেজ পর্যায়ে কিন্তু আন্দোলনটি ছড়িয়ে যায় এবং আন্দোলন যখন সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায় এবং একটি উত্তপ্ত বাংলাদেশে পরিণত হয়, সে আন্দোলনকে ঠেকানোর জন্য সরকার পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি সহকারে অনেকগুলো বাহিনীকে মাঠে নামিয়ে দেয় যাতে আন্দোলনটাকে বন্ধ করা যায়। কিন্তু প্রেক্ষাপট ঘটে গেল অন্য জায়গায়। ছাত্রদের সাথে পুলিশের এবং বিভিন্ন বাহিনীর সংঘর্ষের কারণে অনেকগুলো ছাত্র জনতা কিন্তু নিহত হয়, পরে এমনকি ঘরের মধ্যে থাকা মানুষও কিন্তু নিহত হয়। 29 জুলাই প্রথম আলো দেওয়া এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কোটা আন্দোলন সংস্কারকে কেন্দ্র করে নিহত হয়েছে প্রায় 211 জন, যা বেসরকারি হিসেবে দ্বিগুণ কিংবা 3 গুণেরও বেশি বলা হচ্ছে। কিন্তু দিন শেষে পড়ালেখা না করে ইউনিভার্সিটিতে না গিয়ে কেন ছাত্ররা মাঠে নেমে আসলো? মাঠে নেমে আসার একমাত্র রিজন হচ্ছে যাতে কোটার কারণে মেধাবীর স্থানটা কমে না যায়, অর্থাৎ মেধাবীরা যাতে চাকরির ক্ষেত্রে এগিয়ে আসে, সেই কারণেও মূলত ছাত্রদের মাঠে নেমে আসা। মূল বিষয়টা যদি আমরা বুঝি, ছাত্ররা আসলে মাঠে নেমে আসার কারণ কি? মূল কারণটা হচ্ছে বাংলাদেশের বেকারত্ব। তাহলে বর্তমান বাংলাদেশে বেকারত্বের কিংবা বেকারের সংখ্যা কতটুকু? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক রিপোর্ট অনুযায়ী যদি আমরা বলি, তাহলে বর্তমান বাংলাদেশে বেকার সংখ্যা হচ্ছে 6 মে 2024 তারিখের রিপোর্ট দেখে যদি বলি, দেশে বর্তমান বেকারের সংখ্যা হচ্ছে 25,90,000, যেটা 2023 সালের শেষে ছিল 24,70,000। বেসরকারি হিসাব অনুযায়ী যদি আমরা দেখি, এটা এর চেয়ে 2 গুণ কিংবা আরো 3 গুণ হয়। কিন্তু আমরা আরেকটা বিষয় যদি প্রেক্ষাপট দেখি, এত বেকার বাড়ার কারণ কি? প্রতি বছর তাহলে কি পরিমাণ স্টুডেন্ট পড়ালেখা শেষ করে চাকরির বাজারের মধ্যে আসছে, আরেকটা রিপোর্ট যদি আমরা দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। 2021 সালের শেষে বিআইডিএস এর এক জরিপের মধ্যে উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে স্টুডেন্টদের সংখ্যার মধ্যে প্রায় 66% স্টুডেন্ট বেকার থেকে যাচ্ছে, যা বাংলাদেশের মোট বেকারের প্রায় 2/3। তন্মধ্যে 21% শিক্ষার্থী অনার্স কিংবা মাস্টার্স শেষ করে চাকরি পান। 7% শিক্ষার্থী এখনো অন্য কোনো বিষয়ে কারিগরি শিক্ষা গ্রহণ করেছে কিংবা প্রশিক্ষণ নিচ্ছেন। 3% স্ব-উদ্যোগে কিছু করেছেন। তাহলে 66% স্টুডেন্ট যদি বেকারই থেকে যায় এবং প্রতি বছর নতুন নতুন করে চাকরির বাজারে যদি আরো স্টুডেন্ট যদি যুক্ত হয়, তাহলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে এবং শিক্ষার্থীরা আন্দোলন করবে না কেন? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায়? তাহলে পড়ালেখা শেষ করে শিক্ষিত যে জনগোষ্ঠী তার বেকার হিসেবে থেকে যাচ্ছে, তারা কি করণীয় আছে তারা কি করতে পারে? তারা একটা জিনিস করে, সেটা হচ্ছে টিউশন। টিউশনকে আসলে একজন বেকারের বেকারত্ব দূর করার জন্য কোনো সলিউশন হতে পারে না। টিউশনের যে টাকাটা ইনকাম হয় সেটা দেশে সাময়িকভাবে কিন্তু চলতে পারে। তাহলে করতে হবে, সে চাইলে অনলাইন জব করতে পারে। এখন অনলাইন জবটা করার জন্য তার যে পরিমাণে স্কিলটা থাকা দরকার, সেটা যদি না থাকে তাহলে সে পারবে না। তাহলে করতে হবে কি, তাকে অবশ্যই তাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিলটা পড়ালেখা চলাকালীন অবস্থায় কিন্তু তাকে স্কিলটা ডেভেলপ করে ফেলতে হবে।
যেমন ফ্রিল্যান্সিং করে বর্তমানে বাংলাদেশে প্রায় 6 লক্ষের উপর ফ্রিল্যান্সার আছে। এখন লোকাল মার্কেট প্লেস কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারে, যেমন ডাটা এন্ট্রি করতে পারে, গ্রাফিক ডিজাইন শিখে সে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারে, সে আপওয়ার্ক, ফাইবার অনেকগুলো সেক্টর আছে সেখানে কাজ করতে পারে, কিন্তু সেটার জন্য তার নির্দিষ্ট পরিমাণ জায়গায় কাজ করার জন্য তার কাছে স্কিলটা থাকতে হবে। তৎপরিবর্তীটা স্কিলগুলো যদি থাকে সে আবার আরেকটা কাজ করতে পারে, যেমন ইউটিউবিংটা করতে পারে। ইউটিউবিং করে কিন্তু সে কিন্তু ইনকাম করতে পারে, আপনি সে ব্লগিং করে ইনকাম করতে পারে, অথবা আরেকটা করতে পারে সেটা হচ্ছে বই রিভিউ করতে পারে, বুক রিভিউ। দেখা যাচ্ছে ভালো মানের বুকগুলো যদি আপনি রিভিউ করেন আর ওই রিভিউটা করে কিন্তু আপনি প্রচুর পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারেন একটা অনলাইন সেক্টর থেকে। সেটা আপনি ফেসবুক পেজের মাধ্যমে ইনকামটা করতে পারেন, আপনি চাইলে কোনো ধরনের ব্লগ সাইট রেডি করে ইনকামটা করতে পারেন, কিংবা আপনি ইউটিউবিং করেও কিন্তু ইনকামটা করতে পারেন। আর একটা সুন্দর জায়গার কথা যদি বলি সেটা হচ্ছে এফিলিয়েটিং কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু চলছে। যেমন আপনি এফিলিয়েটিং করার জন্য প্ল্যাটফর্ম পেতে পারেন, প্রথমত অ্যামাজনে আপনি এফিলিয়েট করতে পারেন, আপনি আলিবাবার সাথে এফিলিয়েট করতে পারেন, বাংলাদেশের কথা বলে আপনি দারাজের সাথে এফিলিয়েট করতে পারেন, আপনি 10 মিনিট স্কুলে এফিলিয়েটিং করতে পারেন। এভাবে এফিলিয়েটিং যতগুলো সেক্টর আছে এই সেক্টর থেকেও কিন্তু আপনি চাইলে ভালো মানের কিন্তু একটা ইনকাম নিশ্চিত করতে পারেন। আবার আপনি চাইলে অনলাইন রিসার্চিং করতে পারেন, অর্থাৎ অনেকগুলো বিদেশি কোম্পানি আছে যারা অনলাইনে রিসার্চ করে, রিসার্চিংয়ের উপর কিন্তু তারা একটা পেমেন্ট করে। আপনি চাইলে অনলাইনে রিসার্চিং করেও কিন্তু ভালো মানের একটা ইনকাম নিশ্চিত করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমরা বেকারত্বের উপর যদি ভরসা করে, সরকারের উপর ভরসা করে যদি থেকে যাই, তাহলে আমাদের বেকারত্ব কোনোদিনও কিন্তু শেষ হবে না। আমাদের স্টুডেন্ট অবস্থায় আমাদেরকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু আমাদের ইনকাম করতে হবে। তাই ইনকামটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের বেকারত্বের যে হার, সেই বেকারত্বের হারটা কমে আসবে। কোটা আন্দোলনের শহীদ হওয়া মুগ্ধর কথা যদি আমরা বলি, সে ফ্রিল্যান্সিং করে কিন্তু একটা স্মার্ট আর্নিং করতো, তাহলে সে কিন্তু পড়ালেখা শেষ করে, পড়ালেখা রানিং অবস্থায় স্কিলটা ডেভেলপ করছে। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি, অর্থাৎ স্টুডেন্ট অবস্থায় যদি আমরা স্কিল ডেভেলপ করে আর্নিংটা নিশ্চিত করতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক ভালো করতে পারি। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন এন্টারপ্রেনিয়র হওয়া, অর্থাৎ উদ্যোক্তা হওয়া। আপনি চাইলে অনেক কম টাকায় অনলাইনেও কাজ করে একজন উদ্যোক্তা হতে পারেন, বা ফিজিক্যালি কিন্তু আপনি ফার্মিং করে একজন উদ্যোক্তা হতে পারেন। আপনি এই জায়গার জন্য যেটা রাখবে সেটা হচ্ছে আপনার সঠিক এক্সপেরিয়েন্স লাগবে, আর আপনাকে কাজ করার মতো যে এবিলিটিটা থাকা দরকার, মেন্টালিটিটা সেট করে আপনার মূল কাজটাকে ফোকাস করে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো মানের একজন উদ্যোক্তা হতে পারবেন, এবং উদ্যোক্তাদের জন্য কিন্তু সরকারও কিন্তু অনেক ধরনের সহযোগিতা করে আসছে। সর্বশেষ আমার কথাটা হচ্ছে, আমরা কোটা আন্দোলনটা করেছি একমাত্র হচ্ছে মেধাবীরা যাতে স্থান পায়, তারা চাকরি পায়। তাহলে সব মেধাবীরা কিন্তু চাকরি পাবে না, যারা মেধাবী কিন্তু চাকরি পাচ্ছে না, তাদের বিকল্প যে ওয়েগুলো কথা বলছি, তারা যদি এগুলোতে যে কোনো একটা জায়গার মধ্যে নিজেরা ফোকাস করে এগিয়ে যায়, তাহলে তাদের বেকারত্বটা কিন্তু তারা গুছিয়ে আনতে পারবে। দিন শেষে আর কোনো ধরনের আমাদের টেনশন, চিন্তা কোনো কিছুই থাকবে না, যদি আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজের মধ্যে নেমে পড়ি।